প্রিয় দর্শক, আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে সহজ ভাষায় শেয়ার বাজার। শেয়ার বাজারের একদম বেসিক লেভেলের একটি আলোচনা আমি আজকে করব। যারা শেয়ার বাজার সম্পর্কে তেমন কিছুই জানেন না, শুধুমাত্র শেয়ার বাজার সম্পর্কে হালকা পাতলা শুনেছেন, শেয়ার বাজারের সিস্টেম কি, শেয়ার বাজারের মেকানিজম কি, তাদেরকে আমি একটি প্রাথমিক ধারণা দেবার চেষ্টা করব। যারা শেয়ার বাজার সম্পর্কে মোটামুটি জানেন বা এক্সপার্ট লেভেলের আছেন, আমার অনুরোধ থাকবে আপনারা চাইলে ভিডিওটি এখনই স্কিপ করতে পারেন। আজকের ভিডিওতে মূলত সহজ ভাষায় আমি শেয়ার বাজার আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। দেখুন, আপনি হয়তো শুনেছেন শেয়ার বাজার একটি জুয়ার নাম, অর্থাৎ এখানে জুয়া খেলা হয়। শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করলে আপনার মূলধন হারাতে হয়, আপনাকে ফতুর হতে হবে, আপনাকে পথে বসতে হবে। দেখুন, আপনি যা শুনেছেন তা হয়তোবা আংশিক সত্য। একথা সত্য যে বহু মানুষ শেয়ার বাজারে বিনিয়োগ করে তাদের পুঁজি হারিয়েছে, সর্বস্ব খুইয়েছেন। তবে পাশাপাশি এর আরেকটি চিত্রও আছে। দেখুন, শেয়ার বাজার বা শেয়ার মার্কেটটি সারা পৃথিবীর সব দেশেই এই শেয়ার মার্কেট আছে। যেমন আমেরিকায় আছে, ব্রিটেনে আছে, পৃথিবীর সব উন্নত দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে। তো শেয়ার বাজারে যেমন মানুষ ফতুর হয়, সর্বস্ব খোয়ায়, তেমনি এখান থেকে মানুষ কিন্তু বিলিয়নিয়ার, মিলিয়নিয়ারও হয়। অর্থাৎ এখান থেকে খুব দ্রুত মানুষ ধনী হয়। বহু লোক এরকম ধনী হয়েছেন। আপনি যদি আমাদের বাংলাদেশের ডেটা সংগ্রহ করেন তাহলে দেখবেন বাংলাদেশেও বহু লোক এই শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকা ইনকাম করেছে। তাই আমি শেয়ার বাজার সম্পর্কে আপনাদের একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, শেয়ার বাজার কি, আমি সহজ ভাষায় আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে শেয়ার বাজার বোঝাবার চেষ্টা করব। আমি কোনো একাডেমিক আলোচনায় যাব না। ধরুন, কোনো একটি লোক ঢাকা শহরে একটি দোকান দিল। ধরি আমি সে ড্রেস বা পোশাকের দোকান দিল। দেখা গেল 2-4 বছর পর দোকানটি বেশ জমে উঠল, তার ব্যবসা বেশ রমরমা অবস্থা হলো, তার জনপ্রিয়তা বাড়লো, দূর দূরান্ত থেকে লোক আসা শুরু হলো, ভিড় বেড়ে গেল, প্রচুর বিক্রি হয় তার দোকানে। তখন 2-4 বছর পর ওই লোকটি চিন্তা করলো, যেহেতু আমার পোশাকগুলো সবার কাছে জনপ্রিয় হয়ে উঠছে, তাহলে আমি কেন আমার এই যে একটা শাখা আছে ঢাকা শহরে, আমি এই শাখাগুলোকে কেন আরও 10টা শাখা আমি ঢাকার 10 দিকে বা 10 এলাকায় আমি আরও 10টা ব্রাঞ্চ খুলব। এই চিন্তাভাবনা করে উনি 10টা ব্রাঞ্চ খোলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই 10টা ব্রাঞ্চ খুলতে গেলে ওনার টাকার প্রয়োজন হবে। তখন প্রাথমিকভাবে উনি যেটা করে বা মানুষ আমরা যেটা করি, টাকার জন্য আত্মীয় স্বজনের কাছে, আমরা নিজের কাছে না থাকলে আত্মীয় স্বজনের কাছে আমরা গিয়ে বলি যে আমাকে টাকা দাও। আর এক ধরনের বিনিয়োগকারী আছে, তাদেরকে বলা হয় অ্যাঞ্জেল ইনভেস্টর। তারা এই অ্যাঞ্জেল ইনভেস্টর, এদের কাজ হচ্ছে বিভিন্ন ব্যবসায় তারা বিনিয়োগ করে থাকে। বিনিয়োগ করে একটা শর্তের বিনিময়ে, আর সেটা হচ্ছে তারা ওই ব্যবসার একটা শেয়ার চায়। অর্থাৎ তাদের শেয়ারের বিনিময়ে তারা প্রয়োজনীয় টাকা ওখানে বিনিয়োগ করে থাকে। অর্থাৎ তাদের মালিকানার একটা অংশ তাদেরকে দিতে হয়, তারপর আবার তারা বিনিয়োগ করে। তবে এটা যে বললেই অ্যাঞ্জেল ইনভেস্টররা টাকা দিয়ে দেয় তেমন না। তারা যাচাই বাছাই করে ব্যবসার ভবিষ্যৎ কেমন, ব্যবসা কেমন গ্রো করতে পারে, সম্ভাবনা কেমন, বর্তমান অবস্থান কেমন, এসব চিন্তাভাবনা করে তারা মূলত টাকা বিনিয়োগ করে। তো ওই লোকটি আত্মীয় স্বজন এবং অ্যাঞ্জেল ইনভেস্টরদের কাছ থেকে টাকা এনে 10টি ব্রাঞ্চ ঢাকার 10 স্থানে আবার দিল। এর 2-4 বছর পর দেখা গেল যে তার ওই 10টি ব্রাঞ্চই ব্যবসা সফল হলো, এবং তার প্রথম ব্রাঞ্চের মতোই 10টি ব্রাঞ্চেও প্রচুর বিক্রি বেড়ে গেল, প্রচুর লোক সমাগম বেড়ে গেল এবং জনপ্রিয় হয়ে উঠল। তখন একটা পর্যায়ে গিয়ে লোকটা ভাবলো, যেহেতু আমার 10 আর আগের একটি ব্রাঞ্চ, সবগুলো ব্রাঞ্চই জনপ্রিয় হয়েছে, আমার প্রোডাক্ট খুব ভালো চলতেছে, মানুষের কাছে জনপ্রিয় হয়েছে, তো আমি এই ব্যবসাটিকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেব। অর্থাৎ সারা বাংলাদেশে আমি অনেকগুলো শাখা খুলব, এবং এই যে এই প্রোডাক্টগুলো আমি নিজে একটা উৎপাদনের জন্য একটা বড় কারখানা দেব। সেখানে এই প্রোডাক্টগুলো উৎপন্ন হবে এবং সারা বাংলাদেশে এগুলো বিক্রি হবে, এবং প্রয়োজনে আমি আন্তর্জাতিকভাবেও কয়েকটি দেশে আমার আউটলেট খুলব বা শাখা খুলব। কিন্তু এই কাজটা করতে গেলে, অর্থাৎ এই মহাকর্মযজ্ঞ করতে গেলে, ব্যবসাকে এই পর্যায়ে বিস্তৃত করতে গেলে প্রচুর পরিমাণ টাকার প্রয়োজন হবে। এখানে কিন্তু 1, 2, 5, 10 কোটি টাকার বিষয় না, এখানে 500 কোটি, 1000 কোটি টাকার হিসাব আসবে, কারণ এটা একটা বিশাল প্রজেক্ট। এখন অ্যাঞ্জেল ইনভেস্টর এবং আত্মীয় স্বজন কিন্তু 2, 4, 5, 10 কোটি, 100 কোটি টাকা পর্যন্ত আপনাকে দিতে পারবে, কিন্তু তার বেশি 500, 1000 কোটি টাকায় যখন উঠে যাবে তখন কিন্তু তারা আর এটা দিতে পারবে না। তখন আপনাকে আরও বড় কোনো জায়গার দ্বারস্থ হতে হবে। তখন ওই লোকটি ব্যাংকের চিন্তাভাবনায় সকলের আগে আসে মাথায়, যে এত বড় অ্যামাউন্টের টাকার জন্য আমার ব্যাংকের কাছে যেতে হবে। কিন্তু ব্যাংকের সমস্যা হচ্ছে
ব্যাংকে টাকা, এত বড় পরিমাণে টাকা যদি আপনাকে ঋণ নিতে হয় তাহলে অনেক কিছু আপনাকে মর্টগেজ রাখতে হবে, অনেক শর্ত পালন করতে হবে। তারপরেও কথা হচ্ছে ব্যাংক 11-12%, কখনো 12.5% চড়া সুদে কিন্তু এই লোনটা দিয়ে থাকে। তো এরকম চড়া সুদে ঋণ এনে যদি ব্যবসা বিস্তৃত করা হয় তাহলে একটা চাপ ব্যবসার উপর কিন্তু আলটিমেটলি পড়ে। অর্থাৎ এই যে ঋণের যে কিস্তিগুলো, এগুলো শোধ করার একটা চাপ ব্যবসার উপর পড়ে, যেটা ব্যবসার উপর বড় রকমের একটা প্রভাব ফেলতে পারে। টাইমলি যদি এই কিস্তিগুলো পরিশোধ করা না হয় তাহলে সমস্যা হতে পারে। তো যাই হোক, সেটা আলোচনার বিষয় না। কিন্তু এই চাপটা যদি না নিতে চান তাহলে টাকা, এই যে 500 কোটি বা 1000 টাকা, এটার ব্যবস্থা করার আর একটি মাত্র উপায় খোলা থাকে। সেটি হলো এই যে কোম্পানির যে শেয়ার বা অংশীদারিত্ব পাবলিকের মাঝে বিক্রি করে দেওয়া, অর্থাৎ জনগণের মাঝে বিক্রি করে দেওয়া। অর্থাৎ তার যে এই কোম্পানিটা দাঁড়াবে, এই কোম্পানিটার একটা অংশের শেয়ার বা একটা অংশের মালিকানা জনগণের কাছে বিক্রি করে দিতে পারে। এখন জনগণের কাছে চাইলেই বিক্রি করে দেওয়া যায় না, যার তার কাছে গিয়ে বলা যায় না যে আপনি আমার অংশীদারিত্ব নেন। এটা একটা সিস্টেমেটিক ওয়েতে আগাতে হয়। এই সিস্টেমেটিক ওয়েটাই হলো শেয়ার মার্কেট। অর্থাৎ কোনো কোম্পানির যখন বড় পরিমাণে টাকার প্রয়োজন হয় তখন সে শেয়ার মার্কেটে আসে, তার কোম্পানির একটা অংশ বা একটা শেয়ার সে তখন এই শেয়ার মার্কেটের মাধ্যমে জনগণের কাছে বিক্রি করে। আর এই যে শেয়ার বিক্রি বা মালিকানা বিক্রি বা অংশীদারিত্ব বিক্রি কোনো কোম্পানির, এই অংশীদারিত্ব বিক্রির সিস্টেমটাই হলো শেয়ার মার্কেট। আশা করি একটা প্রাথমিক ধারণা আমি আপনাদেরকে দিতে পেরেছি। এখন একটা কোম্পানি শেয়ার বাজারে আসলে পরেই তো সাথে সাথে সে কোম্পানিটাকে শেয়ার বিক্রি করতে পারে না। অনেকগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। প্রথমে কর্তৃপক্ষ এটা অডিট করে দেখে যে কোম্পানিটা আসলে যথোপযুক্ত কিনা, তার বেইজ আছে কেমন, ভবিষ্যৎ উন্নতি করতে পারে কেমন, তার বর্তমান অ্যাসেট আছে কীরকম, তার ব্যাকগ্রাউন্ড কীরকম, সব কিছু চিন্তাভাবনা করে তাকে অনুমতি দেওয়া হয়। অনুমতি পেলে পর ওই কোম্পানিটি সরাসরি চলে আসে শেয়ার মার্কেটে। প্রাথমিকভাবে শেয়ার মার্কেটের দুটো স্টেজ আছে, একটা হচ্ছে প্রাইমারি মার্কেট, একটা হচ্ছে সেকেন্ডারি মার্কেট। তো এই কোনো কোম্পানি যখন নতুন আসে শেয়ার মার্কেটে তখন সে আইপিও শেয়ার ইস্যু করে, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিংস। এই আইপিও শেয়ারটি প্রাইমারি মার্কেটে লেনদেন হয়ে থাকে, অর্থাৎ প্রথম যে শেয়ারটি কোম্পানি শেয়ারগুলো বিক্রি করে সেটা আইপিও মার্কেটে বিক্রি হয় এবং এই আইপিও মার্কেটের মাধ্যমে সকলে এই উন্মুক্ত থাকে, এগুলো ক্রয় করতে পারে। তো এই আইপিও শেয়ারগুলো যখন বিক্রি হয়, পরবর্তীতে এটা প্রথম হাতে যখন বিক্রি হয় তারপরেই এটা চলে যায় সেকেন্ডারি মার্কেটে। অর্থাৎ সেকেন্ডারি মার্কেটে গিয়ে কিন্তু এক হাত থেকে অন্য হাতে যায় ক্রয় বিক্রয়টা হয়। প্রক্রিয়াটা আমরা যে ক্রয় বিক্রয় শেয়ার মার্কেটে করি সেটা সম্পূর্ণ সেকেন্ডারি মার্কেট। এখন তাহলে আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে শেয়ার মার্কেটে কেনাবেচা করব বা ব্যবসা করব। এখানে দেখেন, শেয়ার মার্কেটে আপনি চাইলেই ব্যবসা করতে পারবেন না। শেয়ার মার্কেটে ব্যবসা করতে হলে আপনাকে প্রাথমিক একটা স্তর অতিক্রম করতে হবে। সেটা হলো শেয়ার মার্কেটের অনেকগুলো ব্রোকারেজ হাউস আছে অনুমোদিত। এই ব্রোকারেজ হাউস, বা আমি যদি একটু স্লাং বাংলায় বলি, দালাল হাউস আছে অনেকগুলো। তাদেরকে সামান্য কিছু টাকার বিনিময়ে তারা এই লেনদেনটা সম্পন্ন করে থাকে আপনার হয়ে, এবং আপনি তাদের মাধ্যমে লেনদেন করতে হবে। এটাই শেয়ার মার্কেটের সিস্টেম। তো এই ব্রোকারেজ হাউস বাংলাদেশে অনেকগুলো আছে। তার মধ্যে আমি যে দু একটা নাম বলি, ব্র্যাক ইপিএল আছে, লঙ্কা বাংলা আছে। লঙ্কা বাংলায় আমার নিজেরও অ্যাকাউন্ট আছে, আমি লঙ্কা বাংলার মাধ্যমে শেয়ারে বিনিয়োগ করে থাকি। তো যাই হোক, আরও বেশ কিছু ব্রোকারেজ হাউস আছে। আপনি এই ব্রোকারেজ হাউসগুলোর মাধ্যমে আপনাকে লেনদেন করতে হবে। এজন্য প্রাথমিকভাবে আপনাকে এই ব্রোকার, যে কোনো একটি ব্রোকারেজ হাউসে আপনার বিও অ্যাকাউন্ট করতে হবে। এখন কথা হচ্ছে, বিও অ্যাকাউন্ট কি আপনাকে গিয়ে করতে হবে? না। এখন প্রায় সবগুলো ব্রোকারেজ হাউসেরই অ্যাপস আছে। আপনি অনলাইনে বাসায় বসে কিছু ডকুমেন্ট দিয়ে এবং সামান্য 450 টাকা থেকে 500 টাকার মতো হতে পারে একটা চার্জ দেবে তারা, এর মাধ্যমে বাসায় বসে আপনি বিও অ্যাকাউন্ট খুলতে পারবেন। এবং বিও অ্যাকাউন্ট খুললেই আপনি কিন্তু ক্রয় বিক্রয় শুরু করে দিতে পারবেন ঘরে বসেই অ্যাপসের মাধ্যমে। এবং এই ব্রোকারেজ হাউসগুলোর যে অ্যাপসগুলো খুব সুন্দর, আপনাকে ডিটেলসে সব কিছু বিবরণ দেবে। আপনি কোন শেয়ারের কত দাম, কোন শেয়ার আপনি কত টাকায় কিনলেন, এখন এই শেয়ারের বর্তমান দাম কত, আপনার পোর্টফোলিও ভ্যালু কি কমেছে না বেড়েছে, আপনি লাভে আছেন না লসে আছেন, সবগুলো সামান্য কিছু চার্জের বিনিময়ে কিন্তু ওরা সাজিয়ে গুছিয়ে দেবে। আপনাকে এই বিও অ্যাকাউন্টটা খুলেই কিন্তু শেয়ার বাজারে লেনদেন করতে হবে। এরপরে আপনাদের প্রশ্ন আসতে পারে যে শেয়ার বাজারে বিনিয়োগ করতে কত টাকা লাগে। দেখেন, এখানে একটি মজার বিষয় হলো, শেয়ার বাজারে বিনিয়োগ করতে কত টাকা দিয়ে শুরু করবেন এর যেরকম সর্বনিম্ন কোনো স্তর নেই, আবার সর্বোচ্চ কোনো লিমিটেশনও নেই। একটি শেয়ারের দাম 4 টাকা আছে, 5 টাকা আছে, 50 টাকা আছে, কোনো শেয়ারের দাম 100 টাকা আছে, কোনো শেয়ারের দাম 500 টাকা আছে, কোনো শেয়ারের দাম 1000 টাকা আছে, কোনো শেয়ারের দাম 2500 টাকা আছে, কোনো শেয়ারের দাম 3500 টাকা আছে। আপনি যে কোনো একটি শেয়ার কিনতে পারেন, কিনলেই আপনি লেনদেন শুরু করতে পারবেন। ধরুন আপনি 5 টাকার একটি শেয়ার কিনলেন, 5 টাকা দিয়ে শুরু করতে পারেন। আপনি 100 টাকার একটি শেয়ার কিনলেন বা 100 টাকার একাধিক শেয়ার কিনলেন,
তো আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করতে চান আপনি এখানে করতে পারেন, কোনো লিমিটেশন নেই। কিন্তু কথা হচ্ছে আপনার বিনিয়োগকৃত টাকার উপর আপনার লাভের বা লসের পরিমাণটা নির্ভর করবে। আপনি বেশি টাকা ইনভেস্ট করলে আপনার বেশি লাভ হওয়ার সম্ভাবনা আছে, আবার বেশি লস হওয়ার সম্ভাবনা আছে। কম টাকা ইনভেস্ট করলে আপনার কম লাভ হওয়ার সম্ভাবনা এবং কম লস হওয়ার সম্ভাবনা। শেয়ার মার্কেটে মূলত দুই ধরনের লেনদেন করা হয়ে থাকে, দুই ধরনের এখানে ব্যবসায়ী বা বিনিয়োগকারী আপনি পাবেন। এক ধরনের হচ্ছে যারা আজকে কিনে কালকে অথবা পরশু বিক্রি করে। আজকে কিনে তো আপনি কালকে বিক্রি করতে পারবেন না, শেয়ার ম্যাচিউর হতে একদিন লাগে। তো যারা আজকে কিনে পরশু বিক্রি করে বা 2, 4, 5, 7 দিনের মধ্যে বিক্রি করে, এগুলোকে বলা হয় ইন্টারডে ট্রেডিং, অর্থাৎ ট্রেডিং সহজ ভাষায় বলতে গেলে এটাকে বলা হয় ট্রেডিং। আর এক ধরনের বিনিয়োগকারী আছে এখানে যারা শেয়ার কিনে 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, এমনকি লাইফ লং বা প্রজন্ম থেকে প্রজন্ম এখানে ধরে রাখে, এদেরকে বলা হয় ইনভেস্টর বা বিনিয়োগকারী। অর্থাৎ যারা দীর্ঘমেয়াদে এখানে বিনিয়োগ করে তাদেরকে ইনভেস্টর বলা হয় বা ইনভেস্টমেন্ট বলা হয়। সুতরাং শেয়ার বাজারে আপনি স্বল্পমেয়াদী এবং দীর্ঘমেয়াদী দুভাবেই আপনি এখানে লেনদেন করতে পারেন। আপনার যেটা ভালো লাগবে আপনি সেরকমই করতে পারেন, বা যেটা আপনি সহজ মনে করবেন, আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি সেটাই করতে পারবেন। আবার চাইলে আপনি দুটোই করতে পারেন। এবার আসি একটি মৌলিক প্রশ্নে। এই যে আপনি শুনেছেন যে এখানে মানুষ টাকা হারায়, পুঁজি হারায়, মানুষ এখানে পথের ফকির হয়ে যায়, কেন হয়? দেখেন, হয় অনেকগুলো কারণে, কিন্তু তার মধ্যে বেসিক যে কারণটা আছে মানুষ বেশি লস করে সেটা হচ্ছে শেয়ার বাজার না বুঝে, না জেনে, অন্যের কথায় প্রভাবিত হয়ে, গুজবে কান দিয়ে এখানে বিনিয়োগ করার ফলে, অর্থাৎ আগা পিছা কোনো কিছু না ভেবে, অগ্রপশ্চাৎ বিবেচনা না করে, কোনো কিছু না জেনে এখানে বিনিয়োগ করার কারণে কিন্তু মানুষ এখানে ফকির হয়। এখন দেখেন, আপনি যদি অগ্রপশ্চাৎ বিবেচনা না করেন, আপনি যদি ভালো মন্দ বিবেচনা না করে যদি কোথাও বিনিয়োগ করেন, ব্যবসা করেন, সেখানে আপনার লস হবে, এটাই অবধারিত। সুতরাং এই যে শোনেন যে টাকা মানুষ নষ্ট হয়, মানুষের পুঁজি শেষ হয়ে যায় পথে বসে, এর বেসিক কারণটি হলো না জেনে, না বুঝে শেয়ার বাজারে বিনিয়োগ করা। সুতরাং অনুরোধ থাকবে, শেয়ার বাজারে যদি আপনি বিনিয়োগ করতে চান বা আগ্রহী হন, সবার আগে আপনাকে শেয়ার বাজার সম্পর্কে ভালো করে একটা ধারণা নিতে হবে। পরের কথায় আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করবেন, লাভবান হবেন, আসলে এটা একটু খুবই কঠিন একটা বিষয়। সুতরাং আগে আপনাকে নিজেকে ভালো করে শেয়ার বাজার বুঝতে। আপনি যদি সংক্ষিপ্ত মেয়াদে বা ট্রেডিং করেন তাহলে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো ভালোভাবে জানতে হবে। আবার আপনি যদি লং টার্মে বা দীর্ঘমেয়াদে যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চান তাহলে আপনাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ভালো করে শিখতে হবে। এটা শেখার জন্য বিভিন্ন কোর্স আছে, আপনি শিখতে পারেন, আপনি ইউটিউবে ফ্রি শিখতে পারেন। সুতরাং শেখার অনেকগুলো ওয়ে আছে। আর আমার এই চ্যানেলের মাধ্যমে শেয়ার মার্কেট সম্পর্কে ধারাবাহিক সিরিজ ভিডিও আসবে, পার্সোনাল ফিনান্স এবং শেয়ার মার্কেটের উপর বিনিয়োগ ভিডিও আসবে। আশা করি সেগুলো থেকেও আপনারা একটা ধারণা পাবেন। এভাবে আপনারা শিখতে পারেন। না শিখে না বুঝে শেয়ার বাজারে না আসার জন্যই আমার অনুরোধ থাকবে আপনাদের প্রতি। সর্বশেষ যেটা আলোচনা করব, শেয়ার বাজারে ঝুঁকি কেমন। দেখেন, শেয়ার বাজারে সবচেয়ে বেশি ঝুঁকি, কারণ এখানে সবচেয়ে বেশি লাভের সম্ভাবনা আছে। অর্থাৎ যতগুলো প্রচলিত পৃথিবীতে ব্যবসা মাধ্যম আছে তার মধ্যে শেয়ার বাজারই হচ্ছে দ্রুত লাভবান হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়। আবার দ্রুতই এখানে আপনি আপনার পুঁজি হারাতে পারেন। তো যেখানে হাই রিস্ক থাকবে সেখানে হাই গেইনও থাকবে, এটাই স্বাভাবিক। দেখুন, যে কোনো ব্যবসা শুরু করলে, অর্থাৎ 100টি ব্যবসা শুরু হলে শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় 10টি ব্যবসা কিন্তু সফল হয় আর 90টি ব্যবসা ব্যর্থ হয়। তো ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যর্থতার পরিমাণ কিন্তু 90%, প্রায় 90%। শেয়ার মার্কেটেও রেশিওটা কিন্তু একই রকম, অর্থাৎ আপনি এখানে 100 জন শুরু করলে 90 জন টাকা হারায়, 10 জন লাভবান হয়। তাহলে ব্যবসার যদি একই রেশিও হয়, শেয়ার মার্কেটেরও যদি একই রেশিও হয়, তাহলে শেয়ার মার্কেট কি দোষ করলো? দোষটা আসলে শেয়ার মার্কেটের না। হ্যাঁ, পারিপার্শ্বিকতা, দেশের অর্থনীতি, অনেকগুলো বিষয় আছে, কিন্তু বেসিক যে দোষটা, ফল্ট, যে কারণে মানুষ এখানে লস করে, সেটা হচ্ছে আপনি না বুঝে না জেনে অন্ধের মতো যদি এখানে ঝাঁপিয়ে পড়েন, আবেগকে প্রশ্রয় দেন, তাহলে আপনার পুঁজি হারানোর সম্ভাবনা আছে। প্রিয় দর্শক, এই ছিল সহজ ভাষায় শেয়ার মার্কেট সম্পর্কে আলোচনা। আশা করি একটি প্রাথমিক ধারণা আপনাদেরকে দিতে পেরেছি। এরপরও যদি শেয়ার মার্কেট সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে বা জানার কোনো কিউরিওসিটি থাকে, আমার কমেন্ট বক্সে আপনি সেটা লিখে জানাতে পারেন, আমি তার উপর ভিডিও নিয়ে আসব। আর এমনিতেও আমি শেয়ার মার্কেট সম্পর্কে ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসবো, কারণ আমি নিজে শেয়ার মার্কেটের সাথে জড়িত, আমি নিজেও এখানে ইনভেস্টর একজন। তো ধারাবাহিকভাবে ভিডিও আমি নিয়ে আসবো। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লেগেছে। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।